নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতি আগামী 17 তারিখ তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ ভরণী নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতি পরবর্তী প্রায় 2 মাসের জন্য কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। এই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করার পরে বৃহস্পতির যে প্রভাবগত ফল, অর্থাৎ ফলের প্রভাব, 9টা নবাংশ আছে মেষ রাশিতে, বৃষ রাশিতেও সব ঘরেই 9টা করে নবাংশ। তো প্রত্যেক 4টে নবাংশ পিছু একটা করে নক্ষত্রের বিস্তার থাকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। প্রথম মেষ রাশির অশ্বিনী 13 ডিগ্রি 20 মিনিট, তারপরে ভরণী 13 ডিগ্রি 20 মিনিট, 26 ডিগ্রি 40 মিনিট। আগামী 17 তারিখ বৃহস্পতির গোচর কমপ্লিশন হয়ে যাবে। তারপরে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে প্রথম চরণে প্রবেশ করবে এবং নবাংশগতভাবে সেটি ধনু রাশির নবাংশ। তারপরে বৃহস্পতি আগামী 1 তারিখ সে তার রাশি পরিবর্তন করবে এবং মেষ রাশি থেকে বৃষ রাশিতে তার গোচর পরবর্তী প্রায় 379 দিনের জন্য সে সংগঠিত করবে। সেই রিলেটেড ভিডিও আমি আগামী 7-8 দিনের মধ্যে আপনাদের সামনে আনার চেষ্টা করছি। এটা বিস্তৃত ভিডিও হবে, কিন্তু আজকের যে অংশটা সেটা খুব প্রিসাইজলি আমাদের বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের উপরে থাকবে। অর্থাৎ আমাদের আলোচনাটা মোস্টলি সীমাবদ্ধ থাকবে বৃহস্পতির লাস্ট মেষ রাশি 3 ডিগ্রি 20 মিনিটের গোচরের উপরে, যেটা মাত্র 14.5 দিনের গোচর। তো আপনারা হয়তো ব্যাপারটা কে অন্যরকম ভাবে ভাবলেও ভাবতে পারেন, কিন্তু এর ইম্পর্টেন্স আছে বলেই আলাদাভাবে আলোচনা করছি। রবি এবং বৃহস্পতি যদি কোনোভাবে সংযুক্তিকরণ ঘটে যায়, অর্থাৎ দেখুন মহাকাশের পরিমণ্ডলে রবি হচ্ছে সৌরজগতের মধ্যে রাজা, তারই জগৎ, সুতরাং সেটা তো সে স্পেশাল প্রিভিলেজ বলুন বা যা, সেটা তো ভগবান দ্বারা নির্দেশিত, সেটা তার অনুসারে সে কাজ করছে। সেখানে বৃহস্পতি তার একটি গ্রহ বা বলতে পারেন একজন ডেমিগডস মাত্র, কিন্তু নর্মাল কারকতার বিচারে বৃহস্পতির যে কর্ম তাকে নর্মালি সম্পাদন করতে হয় সেটা হচ্ছে তিনি গুরুর কাজ করেন। তো গুরুর স্থান সবার উপরে, প্রথমে ভগবানের স্থান, তারপরে হচ্ছে গুরুর স্থান। তো গুরুর স্থানকে মানে ভগবান এবং আমাদের জীবজগতের মধ্যে যিনি কোঅর্ডিনেটর, তিনি আপনাকে মার্গ দর্শাবেন, তিনি হচ্ছেন গুরু। গুরু কখনো ভগবান নয়, কিন্তু গুরুকে আমরা সেই সম্মান, সেই তুল্য সম্মান প্রদর্শন করি, কারণ তিনি মার্গদর্শক এবং তিনি কোঅর্ডিনেটরের কাজ করেন। এটা প্রথম বুঝতে হবে। তো সেই গুরু এবং রবি এখানে শিষ্যের ভূমিকা চলে আসে। এবং বৃহস্পতি মেষ রাশিতে থাকাকালীনই রবি আগামী 13 তারিখ সেখানে প্রবেশ করবে। আজকে আমি 8 তারিখ অনুষ্ঠান করছি, 13 তারিখ প্রবেশ করে যাবে এবং রবি বৃহস্পতি একসাথেই মেষে অবস্থান করবে এবং 17 তারিখ থেকে বৃহস্পতি রবির নক্ষত্রে অবস্থান করবে। তো কারকতা হিসাবে বৃহস্পতির যে নর্মালসি সেটা অনেকটা বেড়ে যাবে। বুধ যদি এই সেগমেন্টের মধ্যে বকরি না থাকতো, তাহলে বৃহস্পতির যে ফলদানের ক্ষমতা সেটা যেটা থাকবে তার থেকে অন্তত 3 to 4 টাইমস বেশি হতো। কিন্তু বুধ যেহেতু বকরি রয়েছে এবং সে বৃহস্পতির দ্বাদশে অবস্থান করবে 9 তারিখ আগামীকাল থেকে, তো সেই হিসাবে তার ফল প্রদানের ক্ষমতাটা কিয়দংশে কমবে। সেটা আমি পূর্বের আলোচনায় আপনাদের অলরেডি আই হ্যাভ স্টেটেড, তো সেটার মধ্যে আমি যাচ্ছি না। তো আজকের আলোচনাটা সীমাবদ্ধ থাকবে মুখ্যত 17 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তো একটু মন দিয়ে শুনবেন
বড় গ্রহের নক্ষত্র পরিবর্তন ঘটেছে, শনিরও ঘটেছে। শনি গত 6 তারিখে পরশুদিন তার নক্ষত্র শিফট করেছে এবং মেষ রাশির নবাংশে প্রবেশ করেছে। তো আমি প্রথমে একটু ডেটগুলো বলে দিই, তারপরে কৃতিকা নক্ষত্র সম্পর্কে একটু বলে দেবো। আমার আগে বলা ছিল কিনা আমার ঠিক মাথায় আসছে না ইমিডিয়েট, আমি তাই একটু জিস্টে আপনাদের বলে দেব, কারণ এই নক্ষত্রের কারকতাটা অনেকাংশে আপনারা অনুভব করতে পারবেন আর কি। আগে একটু টাইমিংটা বলে দিই, সেটা হচ্ছে 17/4/2024, প্রায় ভোর রাত 3:32 বৃহস্পতি ভরণী নক্ষত্র পরবর্তী প্রায় 15-12 বছরের জন্য ত্যাগ করে কৃতিকা নক্ষত্রে প্রবেশ করবে। এবং কৃতিকা নক্ষত্রে যে প্রথম চরণ অর্থাৎ মেষ রাশি, সেটা ধনু রাশির নবাংশ। তো সেই অংশে বৃহস্পতি অবস্থান করবে, সেটা হচ্ছে 1 তারিখ 1/5/2024 দুপুর 2:28 পর্যন্ত। তারপরে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে এবং কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে চলে যাবে এবং সেটা মকর রাশির নবাংশ। না, আমাদের আলোচনাটা থাকবে মুখ্যত 30 তারিখ পর্যন্ত, বা বলতে পারেন 1 তারিখ বেলা 2:27 পর্যন্ত, 1 মিনিট আগে পর্যন্ত। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কৃতিকা নক্ষত্রে বৃহস্পতি যে সময় পর্যন্ত অবস্থান করবে সেটা হচ্ছে 13 জুন 2024, মানে প্রায় ভাদ্র মাসের জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত সকাল 7:50 এই সময় পর্যন্ত কৃতিকা নক্ষত্রে থাকবে। তারপরে বৃহস্পতি 4 নম্বর রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানে থাকবে। তারপরে বৃহস্পতি মোটামুটি সেপ্টেম্বর মাসের প্রায় মাঝামাঝি সময় মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানে 27 ডিগ্রি পর্যন্ত গিয়ে তারপরে বকরি হবে, সেটা অক্টোবর মাসের 9 তারিখ। তারপরে পুনরায় সে রোহিণী নক্ষত্রে ফিরে আসবে এবং 17 ডিগ্রির থেকে বেশি পর্যন্ত সে নিচের দিকে নেমে আসবে। তো সেই আলোচনাটা আমরা যখন এর পরের পার্টটা হবে যে বৃহস্পতি বৃষ রাশিতে তার সার্বিক ফল, সেটা নিয়ে তখন আমি বলবো। আমি শুধু ডেটটা বলে রাখলাম, কৃতিকা নক্ষত্রে বৃহস্পতি যে সময় পর্যন্ত থাকবে সেটা হচ্ছে 13/6/2024 সকাল 7:50 পর্যন্ত। তো এটা মোটামুটি টাইমিংটা আপনাদের বলে নিলাম। এবার যেটা বলবো সেটা প্রথমে একটু কৃতিকা নক্ষত্র সম্পর্কে বলে নিই। কালপুরুষের 3 নম্বর নক্ষত্র। তো এই নক্ষত্রের বিস্তার হচ্ছে 26°40' থেকে 40° পর্যন্ত। মানে রবির যে কোনো নক্ষত্রের বিস্তারই 2টো ঘর নিয়ে থাকে। কারণ আমি বহু আগে একটা প্রশ্ন করেছিলাম, অনেকে উত্তরও দিয়েছিলেন, রবি যেহেতু সবার উপরে কন্ট্রোল থাকে, তো রবি কোনো না কোনোভাবে তার কন্ট্রোলটাকে রাখার চেষ্টা করে সবার উপরে। তো সেই অংশটাই হচ্ছে এটি। তো যাই হোক, সেটা কোনো একদিন আলোচনায় বলবো। তো আমাদের কৃতিকা নক্ষত্রের বিস্তার 26°40' থেকে 40° পর্যন্ত, বা যদি আপনি 2টো ঘর নিয়ে বলেন তাহলে মেষ রাশির লাস্ট 3°20' এবং বৃষ রাশির প্রথম 10° পর্যন্ত। নবাংশ ভিত্তিক যে বিস্তার আছে সেটা ধনু থেকে মীন পর্যন্ত, সেটাই হয় সবসময় রবির ক্ষেত্রে, ধনু থেকে মীন পর্যন্ত। যে নক্ষত্র থাকবে তার থেকে নবম নক্ষত্রে গিয়ে সেই নক্ষত্রের আবার পুনরুত্থান হবে। 3 নম্বরের 10 নম্বর স্থানে যখন যাবে, মানে পরবর্তী 8টা নক্ষত্র পরে, সেটা হচ্ছে আবার উত্তর ফাল্গুনী নক্ষত্র। তার থেকে আবার 9 নম্বর নক্ষত্রে যখন যাবে সেটা উত্তরাষাঢ়া নক্ষত্র। প্রত্যেকটা নক্ষত্রেরই বিস্তার দেখবেন, প্রথমটা হচ্ছে প্রথম ঘরের 3°20, তার পরের ঘরে 10° পর্যন্ত। এটা ন্যাচারাল এবং সবারই হচ্ছে বিস্তার ধনু রাশি থেকে মীন রাশি পর্যন্ত নবাংশ ভিত্তিক বিস্তার। তো কৃতিকা নক্ষত্রে অনেকগুলো বিশেষত্ব আছে। বেসিক যে নক্ষত্র, দেখুন রবি মানেই বেস,
সৌরজগতের মধ্যে, কারণ সৌরজগৎ নাম শুনেই বুঝতে পারছেন সূর্যের অ্যাডজেক্টিভ হচ্ছে সৌর। তো সেখান থেকে এই নক্ষত্রের মানে সূর্য যে নক্ষত্র তার যে গ্রহ তার থেকে সৃষ্টি হয়েছে, তো সেটা তার ফ্যামিলি। এই ফ্যামিলির মধ্যে দি সান ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, সেই জন্য তিনি এই পরিবারের ক্ষেত্রে প্রধান মুখিয়া, বা তাকে রাজা বলা হয়, কিং। তো তার যে নক্ষত্র থাকবে তার নক্ষত্রেরও কিছু বিশেষ গুণ থাকবে। রবির 3টে নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, 3টে নক্ষত্রেরই কিছু স্পেসিফিক গুণ আছে, যেই গুণ অন্য নক্ষত্র থেকে তাদের আলাদা করে দিয়েছে। তো যাই হোক, সেটা আমি যখন কৃত্তিকা আপনাদের বলবো সেটা আপনারা বুঝতে পারবেন। এই নক্ষত্র হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা যখন কোনো একটি নক্ষত্রের কথা বলি অনেক সময় সেটা সিঙ্গেল স্টার কনস্টিলিয়েশন হতে পারে, কখনো একের বেশি নক্ষত্র মিলেও তার কনস্টিলিয়েশন বা নক্ষত্রপুঞ্জ তৈরি করে। যেরকম শতভিষা নক্ষত্র 100টি নক্ষত্র মিলে সেই কনস্টিলিয়েশন তৈরি করা হয়েছে। তো এর আকৃতিও বিভিন্ন আছে, আপনারা দেখেছেন শতভিষা নক্ষত্রের মধ্যেখানটায় এমটি থাকে, তার ব্যাখ্যা রয়েছে। সেরকম কৃত্তিকা নক্ষত্র 6টি নক্ষত্র মিলে তৈরি করেছে, এবং এই নক্ষত্রের 7 নম্বর নক্ষত্রটি অ্যাকচুয়ালি উজ্জ আছে। ইট ইজ অ্যাকচুয়ালি আনসিন। কেন আনসিন আমি তার বৈদিক প্রকারভেদের মধ্যে যাচ্ছি না। আপনাদের যদি কেউ স্পেসিফিক প্রশ্ন করে তাহলে বলবেন 7, কিন্তু 6টি দেখা যায়, এবং নক্ষত্রগুলোর যে বিন্যাস আছে সেই বিন্যাস দিয়ে নক্ষত্রের একটা শেপ কল্পনা করা হয়। আমরা ছোটবেলায় 6-7-এর বিজ্ঞান ভূগোল বইতে আমরা এরকম প্রচুর পড়েছি, যে সপ্তর্ষি মণ্ডল পড়েছি, এরকম বিভিন্ন, সেরকম প্রত্যেকটা নক্ষত্রের একটা শেপ আছে, ওয়েদার সেটা সিঙ্গেল স্টার হোক বা মাল্টি স্টার্স কনস্টিলিয়েশন হোক, ব্যাপারটা সেখানে হয়। তো এর যে আকৃতি আছে সেটা হচ্ছে খুঁড়ের আকার, খুঁড়, উস্ত্রা যেটাকে হিন্দিতে বলে, তো তার আকার হচ্ছে এই নক্ষত্র, অর্থাৎ শার্প, প্রচন্ড। রবির নক্ষত্রের প্রথম গুণ হচ্ছে শার্পনেস, বলবে একদম সোজা, যা ভেদ করে ঢুকে যাবে। রাজার কমান্ড, তো তার কমান্ডিং অথরিটি যদি না থাকে তাহলে দ্যাট পারসন ইজ নো লঙ্গার টু বি আ কিং। তার কথার দাপট এবং ভার সেটা অনেক বেশি থাকে দেন ন্যাচারাল। তো কৃত্তিকা নক্ষত্রের মধ্যে সেটা অত্যন্ত বেশি পরিমাণে আছে। পুরাণ বর্ণিত যে তথ্য আছে বা বিভিন্ন আমাদের যে বেদান্ত তার যে দর্শন আছে সেখান থেকে আমি অত ব্যাপকতায় যাচ্ছি না, যে এই নক্ষত্রের যে বিন্যাস আছে সেটির মধ্যে মুখ্যত অগ্নি হচ্ছে এর দেবতা, যে দেবতা এর সাথে যুক্ত রয়েছে, এবং আমাদের যে সপ্ত ঋষি আছে সেই সপ্ত ঋষির যে সপ্ত স্ত্রী এই নক্ষত্র তৈরি করেছে। এই নক্ষত্রের কারকতা সপ্ত ঋষির, অর্থাৎ এর মধ্যে পালক গুণ আছে, মাতা যুক্ত আছেন, মানে তার মধ্যে পালকের গুণ আছে, ফস্টারিং, শুধুমাত্র ডাইরেকশন দেওয়া নয়। আমি যখন কথা বলবো, মানে আমি প্রত্যেক দর্শককে অনুরোধ করব, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস, হ্যাঁ, সেটুকু চেষ্টা করবেন। অগ্নির একটা অদ্ভুত গুণ আছে, আমাদের শাস্ত্রে অগ্নিকে মানে পবিত্রতার নিরিখে বা ভগবানের সাথে কোঅর্ডিনেশনের ক্ষেত্রে একটা সব থেকে গুরুত্বপূর্ণ বা পিভটাল একটা রোল আপনাকে প্লে করতে হয় অগ্নিকে। অগ্নির মধ্যে শোধক তত্ত্ব রয়েছে, অগ্নি সবকিছুকে পিউরিফাই করে দিতে পারে। ইভেন দেখবেন আমরা ছোটবেলায় অনেক সময় হাত পায়ে কাঁটা ঢুকে গেলে খেলার সময়, তো মা হয়তো পিন দিয়ে, সূচ দিয়ে বা সেফটি পিন দিয়ে সেই কাঁটা বের করে দেওয়ার জন্য ওই সেফটি পিনটা একবার মোমের মধ্যে করে নিত, যাতে ওখানে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকে বা অন্য কিছু থাকে সেগুলো মরে যাবে। তো অগ্নির মধ্যে শোধক গুণ থাকে, অগ্নি নিজে বিনাশ হয় না, কিন্তু অগ্নির সাথে যে থাকবে সে তার বিনাশ হয়ে যাবে। অ্যাকচুয়ালি জল অগ্নিকে বিনাশ করে না, জল অগ্নি
প্রজ্বলিত হওয়ার জন্য যে সোর্সটা আছে সেই সোর্সটাকে বন্ধ করে দেয়। লিনতাপ তো একটা বড় কারণ। দুই হচ্ছে জল ওপরে একটা লেয়ার তৈরি করে, তার ফলে অক্সিজেনটা পেনিট্রেট করতে পারে না। তো লিনতাপের অভাব ঘটে। সেই লিনতাপের জন্য জল যে বাষ্পায়িত হয় জলের আগুন থেকেই নেয়, তার ফলে আগুন সেই মাত্রা সেই টেম্পারেচারটা ধরে রাখতে পারে না। এটা ধরে রাখার জন্য তার প্রজ্বলন ক্ষমতাটা থাকে। তো পরোক্ষে জল সাহায্য করে, কিন্তু আগুনের যে ক্ষমতা সেটা হচ্ছে আগুনের মধ্যে যেই প্রবেশ করবে আগুন তাকে নিজের বশের মধ্যে আবেশের মধ্যে নিয়ে নেবে। শোধক তত্ত্ব রয়েছে অগ্নির মধ্যে। সেই জন্য আমাদের সমস্ত রকম যাগ যজ্ঞ বা যত রকম বৈদিক কার্য পদ্ধতি আছে তার সমস্তের মধ্যেই যজ্ঞ একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যজ্ঞগতিম বিষ্ণু ভগবানের সাথে ডাইরেক্টলি কোঅর্ডিনেশন করায়। ইভেন আমরা একটা মোমবাতিও দিই, সেটারও দেখবেন শিখা ইজ অলওয়েজ আপওয়ার্ড থাকে। তো অগ্নির যেটা বললাম যে নির্মাণ এবং বিনাশ দুটোই যুক্ত থাকে। জার্মিনেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে অঙ্কুরোদ্গমের জন্য নির্দিষ্ট টেম্পারেচার দরকার, একটু জলীয় একটা আর্দ্র ওয়েদার দরকার, এবং একটা সাবস্টেন্স দরকার যেখান থেকে সে খাদ্য পায় এবং একটা উষ্ণতাও পায়। উষ্ণতা সেটা আলো আসলে উষ্ণতা আসবে সেখান থেকে। তো আলটিমেটলি উষ্ণতাটাই হচ্ছে অগ্নি। তো তার মধ্যে যেরকম উৎপত্তির ক্ষমতা রয়েছে সেরকম বিনাশেরও ক্ষমতা রয়েছে। তো কৃত্তিকা নক্ষত্র প্লেজ একটা, যেটাকে বলে একটা ডাইকোটমিক্যাল ক্যারেক্টার, একদম বিপরীতধর্মী চরিত্র সে বহন করে একসাথে। তো সে কখন মানে রবির নক্ষত্রের একটা বেসিক, রাজা বেনেভোলেন্টও হতে পারে, আবার রাজা ইতিহাসে আমরা দেখেছি সে খুব ক্রুয়েলও হতে পারে। অসংখ্য উদাহরণ আছে, দুদিকেই আছে, আবার একদম নিউট্রালও উদাহরণ আছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের যে পুরাণের যে মান্যতা আছে যে ধ্রুব যে ভগবানের জন্য ধ্যান করেছিল, যখন তার বিমাতা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন তার পিতার ইনস্টিগেশনের কারণে, যখন তাকে দেবর্ষি যখন তাকে ভগবানের ধ্যান করতে বলেছিলেন, ভগবান তাকে চতুর্ভুজ রূপে দেখা দিয়েছিলেন, নারায়ণ রূপে দেখা দিয়েছিলেন যখন, তখন ভগবানের কাছে তিনি ঐশ্বর্য চেয়েছিলেন। তো তিনি বাচ্চা ছিলেন, তিনি জানতেন না যে কি অ্যাকচুয়ালি চাইতে হয়, তার দুঃখ সাময়িক নিবারণের জিনিসটাই চেয়েছিলেন। তো সেটা তাকে দেওয়া হয়েছিল। তো পরবর্তীকালে তিনি পুনরায় আবার যখন তার মধ্যে সেই বিজ্ঞতা প্রাজ্ঞতা আসে, তিনি পুনরায় যখন ভগবানকে আবার ধ্যান করেন এবং তিনি তার কাছ থেকে মার্গদর্শকের অর্থাৎ এখান থেকে বেরিয়ে যাওয়ার গুণ সেটাকে নিয়ে নেয়। তো ভগবান তাকে একটা স্পেশাল পোস্টিং দিয়েছে ধ্রুব তারা হিসেবে। তো মান্যতা অনুসারে যে 27টা নক্ষত্র একসময় ধ্রুব তারাকেই পরিভ্রমণ করত। আমি অনেকটা গল্পের মধ্যে চলে যাচ্ছি, কিন্তু এর কারণ আছে। কারণ মানে ধ্রুবকে যে শক্তি ভগবান প্রদান করেছেন সেই শক্তির একটা বড় অংশ কিন্তু রবি যেহেতু প্রাইমারি 3টে নক্ষত্রের মধ্যে ইনকর্পোরেটেড আছে, এটা মাথায় রাখবেন। কারণ সমস্ত শক্তির উৎস রবি, সমস্ত যা এনার্জি যা জ্বলছে, লাইট পাখা যা হচ্ছে সবকিছু শক্তির উৎস হচ্ছে রবি। কয়লা ব্যবহার করছেন, লক্ষ কোটি বছর আগে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ফলে গাছপালা সেগুলো ধ্বংসাবশেষ থেকে কয়লা হয়েছে, ফসিল ফুয়েল হয়েছে, সেখান থেকে তেল হচ্ছে, গ্যাস হচ্ছে। তো সব কিছু পরোক্ষভাবে সূর্যের সাথে যুক্ত। তো যত তেজ যত ঊর্জা সেটা সূর্য থেকে ডিরেক্ট আসুক বা আপনি এখান থেকে ইনডিরেক্টলি জ্বালান, সেটা একটা গাছের ভাঙা শুকনো ডালকে আপনি জ্বালালেন। আমরা যজ্ঞ করছি বেলকাঠ দিয়ে, যখন যজ্ঞ করছি আলটিমেটলি ওখানে সূর্যই তো রয়েছে পরোক্ষভাবে। তো সানের মধ্যে সেই ধ্রুবতারার যে শক্তি তার সব থেকে প্রাইমারি জায়গাটা সান নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পেছনে কারণ আছে, কারণ সে ডিস্ট্রিবিউট করে। রাজা নিয়ে অ্যাকিউমুলেট করে না, রাজা ডিস্ট্রিবিউশন করে দেয়। সেটাই রাজার বেসিক ধর্মের মধ্যে পড়ে। তো সেই কারণে তাকে দেওয়াও হয়। আরেকটা আপনারা যারা পুরাণ পড়েছেন দেখবেন তারকাসুরকে বধ করবার জন্য তিনি যে বর চেয়ে রেখেছিলেন সেটা হচ্ছে
মহাদেবের পুত্রই তাকে মারতে পারবে। কিন্তু মহাদেব তো ধ্যানে রয়েছেন, তিনি সন্তান তার আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরে আমাদের যখন কামদেব ভস্ম হয়ে যায় মহাদেবের ত্রিনেত্র থেকে, তো তখন রতি তার যে স্ত্রী তাকে অভিশাপও দেয় যে ঔরস পুত্র সেটা হবে না। তখন কিন্তু তারকাসুরকে বিনাশ করবার জন্য যে সত্যরজতম যে গুণ আছে এই ভৌত প্রক্রিয়ার মধ্যে, সেই গুণকে যখন তার যে সন্তুলন, তার যে ব্যালেন্স যখন নষ্ট করছে, তখন তার যে উৎপত্তি, সেখানে কৃত্তিকাজরা যে 6, কখনো দেখবেন কোথাও অ্যাঞ্জেল বলে লেখা আছে, এরকম অ্যাঞ্জেল শব্দটা নর্মালি আমাদের শাস্ত্রে ওভাবে ঠিক উল্লেখ হয় না, সেখানে বলা আছে যে 6 যে রানী তারা ধারণ করেছিল এবং 6টি ডিফারেন্ট পুত্র তারা জন্ম দিয়েছিল, মহাদেবের পুত্র হিসাবে তারা জন্ম দিয়েছিল। কিন্তু মা পার্বতী তাদের ইনকর্পোরেট করে, একসাথে করে কার্তিকেয়কে, তার যে নর্মাল আমরা যে রূপে তাকে দেখি যে তিনি দেব সেনাপতি, সেই রোল তাকে প্লে করে এবং তিনি ভবিষ্যতে তারপরে তারকাসুরকে বধ করে। সেই কৃত্তিকা যে ইনি আছেন, এই যে 7 রানী যেটা বললাম, এই তার মধ্যে একজন উচ্চ আছেন, এই পালক হচ্ছেন তারা। তো বুঝতে পারছেন, রাজার মধ্যে নর্মাল, রাজা হচ্ছে অভিভাবক, সমাজের অভিভাবক, তিনি আমাদের পালক, তো সেই হিসাবেও তার মধ্যে পালক গুণ আছে। তো সেখান থেকেও কৃত্তিকা নক্ষত্রের গুণ সম্পর্কে বোঝা যায়। ভীষণ তেজি নক্ষত্র, এবং বহু জায়গায় দেখবেন, বহু বইতেই বলবে, যেহেতু রাক্ষসগণ তামসিক গুণ বেশি, অ্যাকচুয়ালি তামসিক নয়, অত্যন্ত বেশি রাজসিক গুণ আছে এর মধ্যে, অত্যন্ত বেশি রাজসিক গুণ আছে, এবং একদম জার্মিনেশনের সাথে যুক্ত, এক সৃষ্টির সাথে যুক্ত। আবার যদি উল্টো দিকে চলে যায় তাহলে সেটা ধ্বংসের সাথেও সেটাকে লিঙ্ক করে দেওয়া যেতে পারে। আমি গুণগুলো আপনাদের বলে যাচ্ছি, সেটা আমাদের যে নারী আছে, মানে একেবারে শুরু মধ্য অন্ত, সেইভাবে কৃত্তিকাকে অন্ত বলা হয়, সেটা অগ্নি তার উপাস্য দেবতা, মানে প্রচন্ড মোটিভেশনাল ফোর্স এদের মধ্যে থাকে। এটা যে কোনো জিনিসের খুব গভীরে প্রবেশ করে, রবি কখনো সুপারফিশিয়ালি কোনো কাজ করে না, যে কোনো জিনিসের খুব গভীরে প্রবেশ করে। সেই জন্য রবির নক্ষত্রে বা রবির গুণসম্পন্ন মানুষদের অনেক এনার্জি স্ক্যাটার্ড হয়, তারা প্রচুর এনার্জি নষ্টও করে, কিন্তু তারা কখনো সুপারফিশিয়ালি কোনো কাজ করতে পারে না, ওপরে ওপরে কাজ করে দিয়ে চলে গেলাম, দে ডোন্ট লাইক দ্যাট। খুব ভালো কনসালটেন্ট হতে পারে, বিশেষত ফাইন্যান্সিয়াল বা কোনো গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি ফরমেশনের ক্ষেত্রে খুব ভালো কনসালটেন্সি এরা দিতে পারে। ভেরি পাওয়ারফুল, ভেরি রিজিড, খুব উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু কর্মের দ্বারা, ফটকাবাজি বা স্পেকুলেশন দ্বারা নয়, নিজের কর্মের দ্বারা সেখানে পৌঁছানোর চেষ্টা করে। ভেরি অ্যাগ্রেসিভ অ্যান্ড ভেরি অ্যাডামেন্ট, একদম কলাস পেডিসপেড, কথা বলবে একেবারে সূচের মতন, ভেদ করে, পিয়ার্স করে বেরিয়ে যাবে একেবারে। ভেরি ইগো, সেলফ রেসপেক্ট খুব বেশি, কর্কশ সত্য কথা বলবে। শর্টকাট কাজ এরা একেবারে পছন্দ করে না, যে কোনো কাজের মধ্যে এরা খুব গভীরে যায়, স্ট্রেট ফরওয়ার্ড থাকে, খুব ক্ষুদ্র, খুব টাইনি ম্যাটারেও এদের দৃষ্টি এড়ায় না, এবং চোখ অনেকটা বলতে পারেন গোয়েন্দাদের মতন চোখ হয় এদের, স্পাইং ক্যাপাসিটি থাকে। কিন্তু রবির যেটা ব্যাপার আছে, রবি মধ্যে একদম বাচ্চাদের মতন গুণও আছে, তার ফলে তারা কোনো কিছুকে কনসিল করাও যেরকম ক্ষমতা আছে, আবার খুব সহজে বলে দেওয়ার, ভালোবাসলে তাকে বলেও দিতে পারে সব কিছু। এই দুটো গুণের সমান, কারণ রবির মধ্যে সমস্ত প্ল্যানেটের গুণ আছে, সব প্ল্যানেটই তার থেকেই সৃষ্টি হয়েছে, তো সেখানে কিন্তু সে আবার পিতার রোল প্লে করছে। তো সেই হিসাবে তার মধ্যে ইনকর্পোরেশন অফ অল কোয়ালিটিস কিন্তু থাকে। আচ্ছা, ইনটিউশন পাওয়ার থাকে,
ভেরি গুড ফল্ট ফাইন্ডার, 1 সেকেন্ডে খুঁত ধরে নেবে, মানে তাকে বোকা বানানো খুব, যুদ্ধে নামলে বোকা বানানো খুব। রবিকে বোকা বানানো, মানে বোকা বানানো কথাটা বলাটা হয়তো অবমাননাকর, কিন্তু আমি বলছি তাকে তুষ্ট করা যেতে পারে যে পদ্ধতিতে, সেটা হচ্ছে তার প্রশংসা, তাকে একটু বড় আসন দেওয়া, তাকে সম্মান দেওয়া। রবি একমাত্র বসে থাকে রেসপেক্টে, রাজা নিডস রেসপেক্ট, তাকে বড় আসন দিতে হবে, তার কথাকে মান্যতা এবং গুরুত্ব দিতে হবে, অন্তত লোক দেখানো হলেও দিতে হবে, এবং খুব ডিসিপ্লিন হয়, ভেরি টাইম বাউন্ড। কখনো দেখবেন না যে আকাশে মেঘ থাক বা না থাক, কোনো একদিন সূর্য যে সময় উঠেছে, পরের বছর অর্থাৎ সেই তিথিতে সূর্য সেই দিনই উঠবে, সেই সময় অস্ত যাবে। প্রত্যেক দিন তো তার দিক পরিবর্তন হয়, কখনো উত্তরায়ণের দিকে যাচ্ছে, কখনো দক্ষিণায়নের দিকে যাচ্ছে, কোনো একটা মুহূর্তের জন্য হয়তো সেটা এক মানে স্ট্যাটিক হয় আর কি সেটা। আচ্ছা, ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর। মেডিকেল যে কোনো কাজের ক্ষেত্রে, বিশেষত ডক্টর যারা হন, চিকিৎসক, সেই প্রফেশনে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কমিউনিকেশন ফিল্ডে যারা ইঞ্জিনিয়ারিং আছে, বা একদম বেসিক টাইনি ফিল্ডে যারা, বিভিন্ন মাইক্রোচিপস, এ সমস্ত ফিল্ডে যারা কাজ করছে, যেখানে ক্ষুরোধার বুদ্ধির প্রয়োজন হয়, প্রচণ্ড মেমোরি পার্ট ভালো থাকে, অনেক পুরনো দিনের কথা তারা অনায়াসে বলে দিতে পারে। ইভেন আর্ট অ্যান্ড কালচার সম্পর্কেও তাদের কিন্তু খুব ভালো সেন্স থাকে, বিশেষত প্রাইমারি সেক্টরে, কিন্তু তারা অন্যের নির্দেশ দ্বারা কখনো চলতে পারে না, এখানে তাদের সমস্যা হয়। ফিমেল ক্যারেক্টার রয়েছে, একটু তর্কশীল হয়, যে কোনো কথাকে আর্গুমেন্টেটিভ সেকশনে নিয়ে যেতে পারে। আচ্ছা, লাইফে এদের প্লেসমেন্ট ভালো হয়, মোটামুটি 30+ এজ থেকে আস্তে আস্তে জীবনে প্রতিষ্ঠিত হতে থাকে, এবং 40+ পর থেকে জীবনে কিন্তু আমি এদের তাদের জায়গায় যেতে দেখেছি, যদি প্ল্যানেট পজিশন, মানে প্ল্যানেটের স্ট্রেংথ খুব দুর্বল না হয় তো। আচ্ছা, নর্মালি নিজে পছন্দ করেই বিবাহ করে, বিবাহের পরে একটু সমস্যা হয় এদের, অর্থাৎ একটু ডমিনেশন থাকে, তারা বলে সঠিকের জন্য, কিন্তু বলে খুব কর্কশভাবে, সেই জন্য সমস্যা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুব নজর রাখে। 3 ধরনের ডিজিজ থেকে এদের আচ্ছার এদের সমস্যা হয়, নার্ভাস সমস্যা, বোন রিলেটেড সমস্যা, এবং ডেন্টাল বা কার্টিলেজ রিলেটেড সমস্যা থেকেও হয়। দাঁত এবং গাম দুটো জায়গাতেই সমস্যা হয়। এছাড়া আইবিএস এর প্রবলেম থাকে, অনেক সময় হেভি কনস্টিপেশন বা এই রিলেটেড সমস্যাও কিন্তু এদের দেখা যায়। কনসিভ করার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়। যে অ্যানিমেল তার সাথে যুক্ত আছে, ফিমেল শিপ আছে, পাখির ক্ষেত্রে পিকক আছে, এবং ট্রি গাছের ক্ষেত্রে ফিগ আছে। এর ব্যাখ্যাটা আমি বৃহস্পতির নর্মাল ট্রানজিশনের সময় একটু ভালো করে বলে দেবো। এর জেন্ডার কিন্তু ফিমেল, মাথায় রাখবেন, কিন্তু ফিমেল এই নক্ষত্রে কিন্তু একটু বেশি ইনফ্লুয়েন্সড হয়, অনেক সময় ইনফ্লুয়েন্সড মানে একটু বেশি নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু এখানে থাকে। এদের দুরকম দোষ থাকে, পিত্ত এবং কফের দোষ। পিত্তের দোষের জন্য এদের ডাইজেস্টিভ পাওয়ার কম হয়, মানে ডাইজেশন পাওয়ার, এবং তার থেকে পেটেরও যেরকম সমস্যা হয় সেরকম ঠান্ডা লাগারও প্রবলেম তৈরি করে। 2 নম্বর হচ্ছে কফ বেশি, মানে কফের দোষের জন্য তাদের মধ্যে স্থূলত্ব বৃদ্ধি হয়, বিশেষত পেট অঞ্চলে থেকে একদম থাইয়ের মাঝ পোর্শন পর্যন্ত এদের মাস ডিপোজিশন বেশি হয়, অনেকটা সিলিন্ড্রিক্যাল শেপের মতো বডি হতে পারে, বডিটা গলীয় পোর্শন, চ্যাপ্টা হয় না, সেই ধরনের প্রবণতা কিন্তু এদের থাকে। মোটামুটি আমি কৃতিকা নক্ষত্র প্রায় এলাবোরেটলি বলে দিয়েছি আপনাদের, আগে বলেছিলাম কিনা ঠিক খেয়াল নেই। আমি বৃহস্পতির ওপরে যে ইম্প্যাক্ট হবে সেটা আমি আপনাদের এবার খুব সংক্ষেপে বলে দিচ্ছি আর কি। হ্যাঁ,
বৃহস্পতি এই নক্ষত্রে যেই মুহূর্তে প্রবেশ করবে তার মধ্যে যে অতিরিক্ত গুণ সঞ্চারিত হবে সেটা হচ্ছে কোনো অজানা জিনিসকে নতুন করে জানা। বিশেষত যারা খুব পড়াশোনার প্রতি যাদের ইনক্লিনেশনটা খুব বেশি আছে, শুধু পড়াশোনা নয়, নিজের নিজের সাবজেক্টের বাইরেও যারা অনেক বেশি কিছু জানতে চায়, আর আরও যদি স্পেসিফিক্যালি বলি, যদি সেই সমস্ত ছকে শনির পোস্টিং বেটার থাকে বা গোচর পজিশন আপনার জন্য অনুকূল থাকে বর্তমানে, তাহলে কিন্তু অত্যন্ত ভালো গুরু লাভ করবার ক্ষমতা আপনি এ সময় পাবেন এবং তার থেকে আপনার মার্গদর্শনের রাস্তাও তৈরি হবে। 14 দিনে তো সেটা সম্ভব নয়, কিন্তু ইনিশিয়েশনটা এই সময় শুরু হওয়ার একটা প্রবণতা কিন্তু এ সময় রয়েছে। এবং আপনার আপনার যে ক্যাপাসিটি আছে সেটা অনেক বেশি বেড়ে যাবে নলেজকে নেওয়ার জন্য। মেমোরি পার্ট ইনক্রিজ করবে, আপনার মধ্যে অদ্ভুত ধরনের একটা উদারতা এবং তার সাথে বলতে পারেন যে নলেজ দেওয়া বা নেওয়া দুটোর ক্ষেত্রেই কিন্তু বেশ ভালোই ইনক্লিনেশন আপনার মধ্যে তৈরি হবে। আপনি যদি মাস্টারমশাই হন বা তাহলে কিন্তু আপনি আপনার স্টুডেন্টদের সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করবেন যতটা আপনি দেওয়ার জন্য মানে আপনাকে করা হয়েছে, এবং স্টুডেন্টরাও কিন্তু আপনার সাথে খুব ভালো কমিউনিকেট করতে পারবে। আমি বারবার বলছি, বুধের বকরি থাকাটা এখানে সব থেকে নেগেটিভ কাজ, যেটা 25 তারিখ অবধি বুধ গন্ডগোলটা করে রেখে দেবে। কিন্তু সেটা না হলে চমকপ্রদ ফল আপনারা লক্ষ্য করতেন এ সময়। কোনো বিলভড কেউ যদি থাকে যাকে আপনি ধরুন অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু সেটা আপনি বলতে পাচ্ছেন না, আপনি কিন্তু এই সময় সাহস সঞ্চয় করে সেটা বলে দিতে পারবেন তাকে। বা সত্যের সামনাসামনি আসা, যেটা যেটা ফ্যাক্ট, সেটা যেন মানে নিজের মাথায় না থেকে সেটা ফোরকাস্ট হওয়া, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হবে। তবে একটা জিনিস বলে রাখি, যেহেতু রাহুর দ্বিতীয় সংগঠিত হচ্ছে এই পুরো এফেক্টটা এবং রবিও এখানে অবস্থান করবে, আমি পারলে আজকের অনুষ্ঠানের পরেই রবির গোচর নিয়েও বলে দেব, সেটা যেহেতু হবে, তো একটা জিনিস আপনাদের বলবো, সেটা হচ্ছে যে কোনো ইলিসিট কোনো রিলেশনশিপে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন। এটা স্পেশালি আমি মেলদের বলছি, যদি আপনার ক্ষেত্রে সেরকম কোনো প্রলোভন বা কিছু আসে সেটা কিন্তু আপনি অ্যাভয়েড করবেন, কখনোই করবেন না, এখন তো করবেনই না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। 3 নম্বর যেটা খুব ভালো পজিশন আছে, যেটা হচ্ছে যারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে রয়েছে, যারা বিভিন্ন টিচিং অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, হসপিটাল ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, বা নার্স এরকম যারা সেবিকা আছেন যারা, তাদের অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, ইভেন যারা প্যারামিলিটারি বা এসব ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, তাদের জন্য খুব ভালো সময় আছে। নতুন করে কিছু শেখা বা নতুন কিছুকে সেটাকে প্রয়োগ করা বা সেই সংক্রান্ত দুটো জায়গা থেকে আপনি কিন্তু সুফল পাবেন। প্রয়োগ করলেই তো কোনো জিনিস হয় না, সেটা আপনাকে সুফল নাও দিতে পারে সবসময়, কিন্তু এক্ষেত্রে আপনি কিন্তু তার সুফল পাবেন। অর্থাৎ আপনার যে কোনো কাজের মধ্যে একটা অদ্ভুত রকমের ডিগনিটি এবং অনেস্টি কিন্তু এখানে এনহ্যান্সড হবে, এবং কাজটার মধ্যে আপনার একটা মানে যত অনেস্টি এনহ্যান্স হবে তত কাজটাকে আপনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনিটর করে সেটাকে আপনি শেষ করবার একটা প্রচেষ্টা আপনার মধ্যে থাকবে। আমি দিন 15 আগে, আজকে 8 তারিখ, দিন 15 আগে কাউকে ফোনে বা অনেকের সাথেই কথা হয়, আমি বলছিলাম যে গোল্ডের দাম কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। তো সে তখন বললো যে এত বেড়ে যাবে? আমি বলছি হ্যাঁ, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ প্ল্যানেট পজিশন সেখানে রয়েছে। এবার সেটা যেভাবেই ঘটিয়ে নিক সে ঘটিয়ে নেবে। তো অনেকটাই বেড়ে গেছে, এবং আপনারা এখনো যারা ভাবছেন তারা কিন্তু গোল্ড কিনে রাখতে পারেন।
সেটা তার যা সাধ্য অনুসারে যতটা আর কি সম্ভব হয়। যার ক্ষেত্রে নেসেসিটি আছে সে তো অবশ্যই কিনে রাখতে পারেন, কিন্তু দাম কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি হবে এখন। সেটা মার্কেট ফ্লাকচুয়েশন খুব বেশি হবে 27 তারিখ পর্যন্ত, তারপরে আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হবে। এগ্রিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু খুব এই সময় সমস্যা হতে পারে। এমন হলো যে আপনি যে মাত্রায় চিন্তা করেছিলেন সেই চিন্তাটা ফলপ্রসূ হলো না। ভূমিধস বা ভূমি কম্পের কিন্তু যোগ আছে, বিশেষত ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন প্রভিন্সে বেশি আছে। তো এটা নিরক্ষরেখা থেকে ধরে আপনারা কাজ করবেন, ইস্টার্ন বা নর্থ ইস্টার্ন। বড় প্ল্যানেট তো বৃহস্পতি স্থানহানি করে, সুতরাং নিরক্ষরেখা থেকে দেখলে সেটা বেটার হয়। মোটামুটি আমাদের মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখা যেখানে ছেদ করেছে সেখান থেকে ইস্ট এবং নর্থ ইস্টের দিকে বেশি হওয়ার প্রবণতা রয়েছে। আচ্ছা, আপনারা দেখতে পাবেন যে অন্তত জুন মাস পর্যন্ত, যদিও এটা অনেকটা করে বলা, একটা অদ্ভুত রকমের যে গরমটার মধ্যে টেম্পারেচার তো থাকবে, কিন্তু তার সাথে অত্যন্ত বেশি ঘাম অনুভব করবেন আপনারা, মানে যেটা আমাদের এনার্জিকে অনেক বেশি কমিয়ে দেবে। এই ধরনের প্রবণতা কিন্তু খুব বেশি আছে। তো সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন, বিশেষত যারা মাঠে বা খোলা প্রান্তরে কাজকর্ম করেন, ফিল্ড ওয়ার্ক করতে হয় প্রচুর, সেরকম যারা, তারা প্রিকশনারি মেজার কিন্তু অবশ্যই নেবেন। এগ্রিকালচারাল প্রোডাকশন ক্ষেত্রে কিন্তু একটা, বারবার আমি বলছি, বেশ ইফেক্ট পড়বে কিন্তু এবছর। তো সেটা আপনারা যেভাবে পারবেন সেটার প্রতিষেধক হিসাবে কাজ করা, এটা কিন্তু করার চেষ্টা করবেন। সমাজের কোনো বড় লোক, সমাজ মানে আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড বলছি, কোনো বড় মাপের লোক, তার কিন্তু কোনো ধরুন কোনো নেগেটিভ পার্সপেক্টিভ, কোনো তার যে সামাজিক সম্মানহানি, এ সময় সোশ্যাল ডেফামেশন হওয়ার কিন্তু বেশ যোগ রয়েছে। আচ্ছা, হেলথ সেক্টরের ক্ষেত্রে কিন্তু খুব স্ট্যাটিক টাইম যাবে এ সময়। তবে যারা এই সেক্টরের সাথে যুক্ত আছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাবেন, কিন্তু সেই পরিমাণ ফল দেওয়ার মতন অবস্থায় থাকবেন। এটা কিন্তু বৃহস্পতির জন্য নয়, অন্য প্ল্যানেটকে কনসিডার করে নিয়ে তারপরে আপনাদের বলছি। তবে হ্যাঁ, রবি থাকার জন্য, রবি তো কিছুদিন পরে বৃহস্পতিকে কম্বাসনের মধ্যেও নিয়ে যাবে, তো রবি থাকার জন্য, রবি কি করে, রবির এক্সল্টেড সিচুয়েশন ওটা, রবি ওখানে অনেক বেশি শক্তিশালী থাকবে, সেই শক্তির একটা ট্রান্সমিশন বৃহস্পতির মধ্যেও হবে। তো সেই ট্রান্সমিশনের দ্বারা বৃহস্পতি কিন্তু অনেকটা বেটার ফল দেওয়ার চেষ্টা করবে, এবং যে নেগেটিভগুলো বললাম সেই নেগেটিভগুলোকে কিছুটা সে সাইড করবার চেষ্টা করবে। অনেক মানুষের বিভিন্ন রকম, ধরুন বিভিন্ন মত পথ, যেরকমভাবেই আপনি চিন্তা করুন না কেন, একটা ফ্যামিলির মধ্যেও দুটো তিনটে মত প্রযোজ্য হয়, কারণ এটাই প্রবণতা। সবসময় মানে যে কোনো জিনিসের মধ্যে যদি ভ্যারাইটি থাকবে, আমি অনেকবার আপনাদের বলেছি এই কথাটা, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো দুটো জিনিস একরকম নেই। সুতরাং সেটা আমরা কোনো জায়গায় চিন্তা করব এরকম হতে পারে, এটা আমাদের একটা ইউটোপিয়ান থট আর কি, এটার কোনো অ্যাকচুয়াল সারবত্তা নেই। তো এখানে কিন্তু সেই ফলগুলো বা মানগুলো কিন্তু অনেক বেশি বেড়ে যেতে পারে, এবং তার থেকে একটু দাম্ভিক প্রবণতা তৈরি হতে পারে। আমি হিন্ট দিয়ে দিলাম, যতটুকু বুঝে নেওয়ার আপনারা নেবেন। এই সময় যেটা চেষ্টা করবেন যে বাড়তি কথা বলা, মানে না বলা, কন্ট্রোভার্সিয়াল কথা বলা, না বলা, এগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। কোনো ব্যাপারে কারুর কোনো চিন্তাধারা, তার মত বা তার বুদ্ধি যতটা যে বিষয়ে আছে সেটা তার মধ্যেই আপনি থাকুন। আপনার যদি কখনো মনে হয় সেটা আপনার থেকে ভিন্ন, তাহলে আপনি সেখান থেকে সরে যান, কিন্তু সেটা না করে যদি আপনি বোকার মতো কন্ট্রোভার্সিয়াল কথা বলতে থাকেন, তাহলে কিন্তু পরিস্থিতি আপনার আয়ত্তের বাইরে যেতে পারে, এবং সেটাতে আপনারই মান সম্মান হানি, কারকতা কিন্তু বাড়তে পারে।
বজ্রগর্ভ মেঘের খুব সঞ্চার হবে এবং তার থেকে কিন্তু, এটা আমি অনেক দিন ধরে বলেছি এবং তার কিছু উদাহরণও দেখেছে, তো সেখান থেকে কিন্তু বেশ যেটাকে আমরা বলি যে থান্ডারবোল্ট বা বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। ইলেকট্রিসিটি থেকেও বিপদের প্রবাবিলিটি কিন্তু এ সময় বাড়ছে। মনে রাখবেন অগ্নির ক্ষমতা কিন্তু এনহ্যান্স হচ্ছে, সুতরাং সে সবসময় অগ্নির কারকতা হচ্ছে তার পথে কেউ গেলে কিন্তু তাকে সে ডিভাস্টেট করবার চেষ্টা করবে। তা আপনারা যারা খোলা প্রান্তরে কাজ করছেন বা এরকম দেখছেন যে আকাশে মেঘ আছে, তাদের সেফ শেল্টারে থাকবার চেষ্টা করবেন। গবাদি পশুদেরও কিন্তু সেইভাবে রাখার চেষ্টা করবেন। কোনো গাছপালা যদি দেখছেন যে দুর্বল হয়ে যাচ্ছে, তো সেটাকে প্রপারলি তার আগে থেকে জায়গাটা মেনটেন করবার চেষ্টা করবেন। এই সময় বহু মানুষের কিন্তু আটকে থাকা প্রমোশন বা এরকম কিছু হঠাৎ করে হয়ে যাওয়ার যোগ আছে, অর্থাৎ ফাইল মুভমেন্ট এই সময় কিন্তু হবে এবং হঠাৎ করে কিছু পাওনা টাকা বা প্রদেয় টাকা আপনি কিন্তু পেতে পারেন এই এই ফেজটাতে। তো আপনারা সেদিক থেকেও ভালো সময় আছে। আর্থকোয়েকের জায়গাটা আমি অলরেডি আপনাদের বলেছি। আরেকটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে যারা ভোজন রসিক, বেশি খেতে ভালোবাসেন, তারা একটু কন্ট্রোল করবেন নিজেদের প্রতি, খাওয়ার প্রতি। কারণ খাদ্য থেকে কিন্তু মানে অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে কিন্তু সমস্যা হতে পারে, সেটা যে কোনো রকম ডাইজেশন পার্টে হতে পারে, সুগার বেড়ে যেতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, যাই হোক না কেন মোটমাট খাদ্য থেকে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। ডোনেশন করবার চেষ্টা করবেন। কি জাতীয় জিনিসের ডোনেশন করবে? খাদ্যবস্তুর ডোনেশন তো করতেই পারে, তবে ডাল ডোনেশন করতে পারে, মুগ ডাল ডোনেশন করতে পারেন। যদি আপনার সাধ্য খুব বেশি না হয়, যতটুকু পারবেন ততটুকু করবেন। তার সাথে আপনাদের চাল ডোনেশন করতে পারেন। আমাদের ধরুন এই আজকে 8 তারিখ, 9 তারিখ 10 তারিখ থেকে নবরাত্রি শুরু হবে। তো এই ফেজে যারা নবরাত্রি ব্রত করেন বা এরকম বহু মানুষ আছেন যারা করেন, অন্নপূর্ণা পূজা আছে, ভগবানের জন্মতিথি আছে, সম্ভবত 17 তারিখ আছে। তো যারা মনে করেন যে এই সময় ডোনেশন দেবেন বা ছোট বাচ্চাদের খাওয়ানো, খুব শ্রদ্ধা ভক্তি করে কাউকে খাওয়াবেন। হ্যাঁ, আপনি কাউকে খাওয়ানোর সময় ভাববেন না আপনি দয়া করছেন। আপনার দান করার সময় বহু মানুষের আমি দেখেছি একটু প্রচার করতে ভালোবাসে, বা যে যেটা করছে করুক, আপনি ওটা নকল করবেন না। দান খুব নিঃশব্দে এবং খুব নিভৃত্তে করতে হয়, কেউ যাতে ব্যাপারটা না জানে, কোনোভাবে যাতে আপনার ইগো বা অহমিকা চালিয়ে না পড়ে। কারণ আপনি কিছুই করছেন না, আপনি কারকতা মাত্র। আপনি হাতার, খন্তি, সাঁড়াশি, চামচ এরকম জিনিস আমরা সবাই। চামচ, হাতা, খন্তি যদি বলে যে আমরা কাজ করছি একা একা, তা তো নয়। আমাদের যাতে গরম না লাগে, হাতের মধ্যে বারবার খাবারগুলো না লাগে, সেই জন্য ওই যন্ত্রগুলোর ইউজ করা হয়। কিন্তু ওদের তো নিজে নিজে কাজ করার ক্ষমতা নেই। তা আপনাকে দিয়ে ঈশ্বর করাচ্ছে মানে আপনি সবসময় ভগবানের কাছে গ্রেটফুল থাকবেন। বহু মানুষ প্রশ্ন করে যে কি দান করব, সেটা আপনার যিনি গুরু আছেন তাকে জিজ্ঞাসা করবেন, তিনি নিশ্চয়ই মার্গদর্শন করবেন আপনার। কিন্তু নর্মালি যদি এই সময় যদি ছোট বাচ্চাদের খাওয়ান, তাহলে তাদের মানে প্রণাম করে তাদের যতটা আপনার দ্বারা শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করা দরকার, খাদ্যের সাথে ভালোবাসা, সেটা দিয়ে তাদের খাওয়াবেন এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়াবেন। আপনি অনেক পদ রান্না করেছেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি মানে খাওয়াটা যাতে খুব হাইজেনিক হয় এবং প্রথম ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সেই খাবার সবাইকে দেবেন। তাহলে খাদ্যের মধ্যে যে দোষ তৈরি হয় আমরা খাদ্য গ্রহণ করার সময়, সেটাও চলে যায়। তো সেটা এই সময় করতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। অর্থাৎ গুরুর থেকে যত রকম শিক্ষা লাভ নেওয়া যেতে পারে সেটার পরিপূর্ণভাবে নেওয়ার চেষ্টা করুন। পূর্ণ ফল আপনারা কিন্তু এ সময় পাবেন। রবি
বেরিয়ে মানে বৃহস্পতি বেরিয়ে যাবে 1 তারিখ, তারপরে আবার রবি বৃহস্পতি সংযুক্তিকরণ ঘটবে তার কিছুদিন পর থেকে, মে মাসের 14-15 তারিখ থেকে। তো পূর্ণভাবে তার সুযোগ নেই এটা যে সময় আসছে। আমি একটু আপনাদের দুটো জিনিসে সচেতন করব। একটা হচ্ছে বাকবিতণ্ডা কারোর সাথে বেশি কর্কশ, সত্যি কথা কারোর বিলিফ সিস্টেম এগুলোর প্রতি আঘাত করবেন না কখনো, এমন কোনো কথা বলবেন না যেটা অন্যের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আর 2 নম্বর হচ্ছে সবসময় চেষ্টা করবেন যত রকম কন্ট্রোভার্সিয়াল ইস্যুজ আছে সেগুলোকে অ্যাভয়েড করে কথা বলতে। স্ট্রেট বলবেন কিন্তু কন্ট্রোভার্সিয়াল ইস্যুকে অ্যাভয়েড করে। আর আরেকটা জিনিস বলে দিই, টাকা পয়সা যতটা পারবেন অন্তত মানে এই মাসের এপ্রিল মাসের 26-27 তারিখ পর্যন্ত সেভ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন সেটা আপনার জন্য মানে ব্লেসিং ইন ডিসগাইজের কাজ করবে, পরে কাজে লাগবে। আমি একটু লগ্ন রাশি ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে অগ্নিকারক যে রাশি আছে মেষ, সিংহ এবং ধনু, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে রাশি এবং লগ্ন, তাদের জন্য কিন্তু এডুকেশন বা হায়ার এডুকেশনের খুব ভালো যোগ আছে। বিশেষত যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এ সময় নতুন কোনো পড়াশোনা শুরু করতে পারেন, নতুন কোনো ইউনিভার্সিটিতে আপনার এ সময় ইনক্লুশন হতে পারে। আপনি দীর্ঘদিন ধরে কোথাও ট্রাই করছেন, সেই রিলেটেড যে কাজকর্ম বা যেগুলো আছে সেগুলো কিন্তু এ সময় আপনার ক্লিয়ার হতে পারে মানে হওয়ার পূর্ণ যোগ আছে। আপনার যদি কোনো ডকুমেন্ট বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো কারণে কোনো ভেরিফিকেশন কিছু বা তার জন্য যদি ডিলে হয় বলে আপনার মনে হয়, এই সময় কিন্তু সেই কাজগুলো, এই সময় মানে আমি 14.5 দিনের কথা বলেছি, 17 তারিখ প্রায় ভোর রাতের থেকে 1 তারিখ 1 মে দুপুর 2:30 পর্যন্ত এই সময়ের মধ্যে কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার প্রবণতা খুব ভালো আছে। এবং যারা ধরুন একটু সঞ্চয়ী মানুষ, অর্থ জমান, নিয়মিতভাবে অর্থ জমান, তারা কিন্তু চেষ্টা করবেন লং টার্মে বিনিয়োগ করা। লং টার্ম মানে অন্তত 5 বছর প্লাস। শর্ট টার্ম কিছু করবেন না, তাহলে কিন্তু করবেন না কথাটা বলাটা ঠিক নয়। আপনার যদি কোনো অ্যাস্ট্রোলজার আছেন বা ধরুন আপনাকে কোনো মার্কেট যিনি জ্ঞানী আছেন তিনি যদি আপনাকে বলে থাকেন সেটা আপনি করতে পারেন, কিন্তু আমি বলবো যে এই সময়টা লং টার্মে কাজ করাই বাঞ্ছনীয়। কারণ বড় গ্রহ তো গোচরে যদি আপনার মানে বেস হরোস্কোপে যদি খুব বড় রকম ডিসপিউট বা বড় রকম কোনো বিপরীত ধর্মী ফল না দেয়, তাহলে কিন্তু মোর অরলেস যা বলছি তার বাইরে খুব একটা এদিক ওদিক হওয়ার সম্ভাবনা কিন্তু কমই আছে। নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে চাকুরি ক্ষেত্রে কিন্তু আপনার এ সময় উন্নতির খুব ভালো যোগ আছে। ট্রান্সফার পোস্টিং একটু বেটার কমফোর্টেবল জায়গায় হওয়ার যোগ আছে। কাজ করে যথেষ্ট সম্মান পাবেন এবং আপনার হায়ার অথরিটি, আপনার সাবঅর্ডিনেট বা আপনার যারা কন্টেম্পোরারি আছে সবার সাথেই কিন্তু খুব ভালো মিলেমিশে কাজ করতে পারবেন। লিভারের সমস্যা যাদের অলরেডি আছে, বাদিকের লাংয়ে প্রবলেম আছে, হার্টেও সামান্য সমস্যা, তারা কিন্তু এগুলোকে ইগনোর করবেন না। যাদের গল ব্লাডার অপারেশন হয়ে গেছে কোনোভাবে, খাওয়া দাওয়ার প্রতি রেস্ট্রিকশন আছে, তারা কিন্তু সেগুলো টু দ্য লেটার্স মেনে চলবেন। সুগারের কারণে যাদের চোখের সমস্যা বাড়ছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন। পৃথ্বীকারক যে রাশি আছে অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলে দিই এই সময় কিন্তু আপনার গৃহ নির্মাণ বা নতুন গৃহ পারচেস করবার ক্ষেত্রে খুব ভালো সময় আছে, বা বাড়ি রিনোভেশনেরও কিন্তু খুব ভালো যোগ আছে, বা আপনি বাড়ি আরো এনলার্জ করবার চেষ্টা করছেন, কোনো ফ্লোরকে আবার আরেকটা ফ্লোর বানানোর চেষ্টা করছেন, বা ঘরের মধ্যে রিঅ্যালোকেশন করবার চেষ্টা করছেন। এই ধরনের কাজ কিন্তু আপনার যথেষ্ট ভালোভাবেই এ সময় হবে এবং আপনি সুযোগও পাবেন এ সময়। কোনো কারণে যদি আটকে যায় কাজ, তাহলে সেটাও কিন্তু মানে আটকে
ছিল আর কি, সেটা কিন্তু আস্তে আস্তে তার দিক নির্দেশ, পথ নির্দেশ সবই হবে এবং অর্থও আপনার কাছে আসবে, যার দ্বারা আপনি কাজ সম্পাদন করতে পারবেন। নাম্বার 3 যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যদি কোনো পৈতৃক সূত্রে কিছু পাওয়ার জন্য অধিকারী বা অধিকারিণী থাকেন, তাহলে এ সময় কিন্তু আপনার সেই রিলেটেড কাজকর্ম কমপ্লিশন হওয়ার জন্য খুব ভালো সময় আছে, সেটাও কিন্তু আপনি করতে পারেন। তবে চেষ্টা করবেন যদি এই ধরনের কোনো মিটিং বা কিছু হয়, সেটা 25 তারিখের পরে যদি হয়, বুধ ডাইরেক্ট হওয়ার 2-2.5 দিন পরে, তাহলে কিন্তু আরও ভালো ফল আপনাকে দেবে এবং প্রত্যেকেই তার তার ন্যায্য অধিকার প্রাপ্ত হবে। আপনার যদি এই সময় কোনো মনিটারি ডিসপিউট থাকে, বাবা মার কোনো পুরনো টাকা পয়সা এমন কিছু আছে, কোনো পলিসি বা কিছু আপনার নামে ট্রান্সফার হয়নি, টাকাগুলো দীর্ঘদিন ধরুন পড়ে রয়েছে ব্যাংকে বা কোথাও, আপনি সেটা পাচ্ছেন না, তার অধিকার পাচ্ছেন না, যেটা আপনার লিগ্যাল রাইট আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই সময় আপনার যে এজেন্ট আছে, যে লেজিটিমেট অ্যাকশন নেওয়া যেতে পারে, সেটা নিতে পারেন। আপনার সেই টাকা পয়সা কিন্তু ক্লিয়ার হওয়ার যোগ আছে। যারা বাড়িতে কোনো পশু পাখি পোষেন আর কি, তারা কিন্তু এই সময়টা, আমি বলবো মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু একটু বেশি রকম যত্ন নেবেন। যদি শরীর খারাপ দেখেন অবশ্যই, আপনার হার্টে যদি কোনো প্রবলেম থাকে, বাইরে থেকে যদি কোনো ফরেন বডি হার্টে বসাতে হয়েছে বা হার্ট দুর্বলতা এসছে, ওষুধ খেতে হচ্ছে, তাহলে কিন্তু সাবধানতা নেবেন। যারা খুব বেশি রকম স্মোক করেন এবং ডক্টর নির্দেশ দিয়েছেন না করার জন্য, সেগুলো মেনে চলবেন যেরকম যেরকম বলেছে। প্রস্টেট রিলেটেড প্রবলেম থাকলেও কিন্তু খুব সাবধান। আর যাদের রিউমেটয়েড সমস্যা রয়েছে, সেটা এর পরের ক্ষেত্রেও বলবো, তারাও কিন্তু সাবধানে থাকবেন। মাইল্ড সুগার ফ্লাকচুয়েশন হতে পারে, সেটা মঙ্গলের ট্রানজিশনটা হয়ে গেলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, বায়ুকারক যে রাশি আছে, অর্থাৎ মিথুন, আমাদের তুলা এবং কুম্ভ, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য প্রথম বলি যে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার এ সময় কোনো দূরবর্তী স্থানে ট্রান্সফার পোস্টিংয়ের যোগ আছে। এবার দূর কতটা হতে পারে সেটা আপনাকে বলে দিই। আপনার শনির বলবত্তা যদি খুব বেশি হয় হরোস্কোপে, তাহলে আপনার সব থেকে দূরে হতে পারে। তবে হ্যাঁ, দেশের যে পলিটিক্যাল বাউন্ডারি আছে তার বাইরে যাওয়ার সম্ভাবনা কম আছে। তবে সেটাও কিন্তু ডিপেন্ড করবে আপনার হরোস্কোপে, অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করবে। বাট তা আমি বারবার বলছি সম্ভাবনা কম আছে। বাট আমাদের দেশ যেহেতু বিস্তৃত দেশ, এর মধ্যেই এত দূরবর্তী স্থান আছে, সেখানেও কিন্তু ট্রান্সফার হওয়ার যোগ আছে। বাট মাথায় রাখবেন, এই ট্রান্সফারটা কিন্তু আপনার পক্ষে ব্লেসিং ইন ডিসগাইজ হবে। অর্থাৎ আপনি মোটামুটি মে মাসের ফার্স্ট উইকের পর থেকে কিন্তু 6-7 তারিখের পর থেকে আপনি তার সুফল বুঝতে পারবেন। সুতরাং না বুঝে ইনিশিয়ালি যদি কখনো কোনো পিটিশন করেন যে চেঞ্জ করবার, তাহলে সেটা বুঝে করবেন, সেখানকার পরিবেশ পরিস্থিতির সাথে আলোচনা করে করবেন। স্যালারি ইনক্রিমেন্ট এবং নতুন চাকরির যোগ, চাকরি ক্ষেত্রে সামান্য উত্থান এবং নতুন যারা চাকরি পাচ্ছেন না, যাদের বয়স মোটামুটি 34 বছরের মধ্যে, তাদের কিন্তু নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ আছে। যাদের বয়স মোটামুটি ধরুন 44 থেকে 48-এর মধ্যে, তাদের কিন্তু এবছরে চাকরি পাওয়ার যোগের পরিমাণটা খুবই কম। পেলেও কিন্তু তারা অত্যন্ত ভালো দশা অন্তর্দশা, তার সাথে ছকেরও স্ট্রেংথ বেশি লাগবে। তার সাথে যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে আপনি এতদিন যে কাজ করেছেন তার ট্র্যাক রেকর্ড। তবে সামনের বছর মে মাসের সেকেন্ড উইকের পর থেকে কিন্তু এই সেকশনের মধ্যে যারা আছেন 44 থেকে 48-49, তাদের জন্য বেস্ট টাইম আছে। যাদের বয়স 60 ঊর্ধ্ব, তাদের মধ্যে যারা চাকরির খোঁজ করছেন, তাদের এখন কোনো কাজের যোগ নেই। কিন্তু ফ্রাস্ট্রেশন ছাড়া খুব একটা বিশেষ কিছু দেবে না। অন্তত মে মাসের 8-9 তারিখ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, তারপরে কাজের মাইল্ড যোগাযোগ কিন্তু হবে। আচ্ছা, শারীরিকভাবে আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে
ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার, হাইপার টেনশন, অ্যাংজাইটি এগুলো থেকে সাবধান। যাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে, রীতিমতো ওষুধ খান, মেডিকেশনে থাকতে হয়, তারা কিন্তু সেগুলো টু দ্য লেটার্স মেনে চলবেন। যারা বিভিন্ন রকম ব্যায়াম, যোগা এই সমস্ত কাজকর্ম করেন, তারা সেগুলো গ্যাপ দেবেন না, যে প্রত্যেকটা কাজ নির্দিষ্ট শিডিউল মেনে করবার চেষ্টা করবেন। দেখবেন সেটা আপনাকে অবশ্যই পজিটিভ ফল আপনাকে প্রদান করবে। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খুব সজাগ থাকবেন এবং আপনার একটু ফাইন্যান্সিয়াল ব্যাকআপও রাখার চেষ্টা করবেন। কোনো কারণে কিন্তু মায়ের শরীর খারাপ হওয়ার যোগ রয়েছে। ইভেন আপনার যদি দুটি সন্তান থাকে, তাহলে বড় সন্তানের শরীরও কিন্তু একটু খারাপ হতে পারে। ভয় পাওয়ার মতন কিছু নেই, একটু অর্থনৈতিক ব্যাকআপ রাখবেন, বা আপনার যদি বিভিন্ন পলিসি বা এরকম কিছু থাকে, তাহলে তার দ্বারাও কিন্তু আপনার সমস্যা উতরে যাবে। বিশেষ কিছু ভয়ের কারণ নেই। যারা কোনো কারণে ভাবছেন এ সময় কোনো প্রপার্টি সেল বা পারচেস করব, আমি দুটোই আপনাদের বলবো যে 5ই মে পর্যন্ত বাদ দিয়ে যান, তারপরে সিচুয়েশন আপনার ফেভারে কিন্তু অবশ্যই আসবে। যাদের রিউমেটয়েডের সমস্যা রয়েছে এবং তার জন্য নিয়মিত চিকিৎসা হয় এবং ব্যথজ বেদনায় খুব কষ্ট পায়, তারা কিন্তু বেশ সাবধান। এর পরের অংশে জলকারক রাশি বলবো, তাদের ক্ষেত্রে বৃশ্চিকের জন্য বলে দেবো, এটা স্পেশালি বৃশ্চিকের জন্য একটু বেশি রকম কিন্তু বেড়ে যাবে রিউমেটয়েড সমস্যা, সেটা থেকে সাবধান। প্রত্যেককে আমি বলেছি যে এই বছরের অন্তত মে মাসের এন্ড পর্যন্ত সবাই রাত্রিবেলা ব্রাশ করবে, তাতে কিন্তু দাঁতের সমস্যাটা অনেকটা কম হবে। সেরকম হলে কোনো ডাক্তারবাবুকে দিয়ে কোনো মেডিকেটেড পেস্ট লিখিয়ে নেওয়া, যেটাতে আপনার প্রপারলি যত্ন হয় আর কি। লাস্ট যে অংশ নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে জলকারক যে রাশি আছে, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রাশি এবং লগ্ন, তাদের জন্য বলি যে আপনি কোনোভাবে এই সময় ডেট করবেন না। খুব এসেনশিয়াল যদি কোনো কাজ না হয়, তাহলে কিন্তু চেষ্টা করবেন ধার যেন কোনোভাবে না হয়। ধার হলে কিন্তু সেটা ভিসিয়াস সার্কেলে আপনার বাড়তে থাকবে এবং আপনি কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না যদি খুব ভালো দশা না থাকে। এই ফেজটাতে যদি একান্ত আগে থেকে কোনো প্রিশিডিউলড বিয়ের ডেট না থাকে, তবে কিন্তু বিয়েও না করাই শ্রেয়। এই ডেটটার পরে অন্তত 5-6 তারিখের পরে মে মাসে, তারপরে ডেট ফেলুন। যদিও এখন খুব এসে গেছে, ওভাবে বললে এখন দুম করে ফেলা যায় না, সোশ্যাল ম্যারেজে ঘর পাওয়া বা একাধিক সমস্যা রয়েছে। যাই হোক, যদি হয় তো চেষ্টা করবেন আর কি। ভেহিকেল বা এই জাতীয় কেনার প্রচুর যোগ আপনার আসবে, ঘুরতে যাওয়ার, ট্রাভেলিংয়ের প্রচুর যোগ আছে। একটু কেয়ারফুল থাকবেন, বিশেষত পা বরাবর একটু সাবধান, এবং বাঁদিকে শোল্ডারেও কিন্তু সমস্যা আসতে পারে, অর্থোপেডিক সমস্যা, ইভেন মাসেলেও প্রবলেম আসতে পারে। তার ফলে বাঁদিকে শোল্ডারে যদি অলরেডি কোনো প্রবলেম দেখেন, তাহলে কিন্তু একটু বুঝে শুনে চলাফেরা করবার চেষ্টা করবেন। ডাইজেস্টিভ প্রবলেমও কিন্তু আসতে পারে মিডল এবং লোয়ার ইন্টেস্টাইনে, কনস্টিপেশন রিলেটেড সমস্যা আসতে পারে, ডান দিকের কিডনিতে সমস্যা আসতে পারে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একদম স্পেসিফিক্যালি বলছি, আপনারা লোয়ার অ্যাবডোমেনে, রিপ্রোডাক্টিভ অর্গানসে কিন্তু নজর দেবেন। যাদের কোনো কারণে ধরুন ব্লাড জমে যায়, ব্লাড থিনার জাতীয় ওষুধ খেতে হয় অ্যাজ পার প্রেসক্রিপশন আর কি, ডক্টরস প্রেসক্রিপশন, তারা কিন্তু যেরকম ডোজ যাদের দেওয়া আছে সেগুলো কিন্তু করার চেষ্টা করবেন। নিজে ওস্তাদি না করাই ভালো আর কি, পরিষ্কার ব্যাপারটাতে উনি হচ্ছে টেকনিক্যাল এবং জ্ঞানী মানুষ, ওনার থেকে পরামর্শ নিয়ে তারপরে আপনি কিন্তু কিছু করবার চেষ্টা করবেন। নতুন কোনো ব্যবসা, বিশেষত ভোগ্যপণ্য, আরও স্পেশালি যদি কোনো খাওয়া রিলেটেড কোনো ব্যবসায় সময় করতে পারেন, আপনি কিন্তু অত্যন্ত সুফল পাবেন। তবে আপনার এগেনস্টে কিন্তু অফিস কাছারিতে একটু ব্যাকস্টিয়ার গসিপ বা কোনো কারণে আপনাকে বিব্রত করা, বিরক্ত করা, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হতে পারে। ভিটামিন রিলেটেড সমস্যাও কিন্তু আসতে পারে, যদি দেখেন যে স্কিন বা চোখে কোনো প্রবলেম আসছে বা অন্যান্য কিছু, ডক্টর দেখিয়ে নেবেন।
আর কখনো শত্রু বৃদ্ধি করবার মতন এরকম কোনো কাজকর্ম করবেন না। মনে রাখবেন সেটা কিন্তু আজ না হোক কাল আপনাকে তার ক্ষতির সম্মুখীন হতে হবে। বাবার লেগ লেন্থ বরাবর অংশে নজর দেবেন। ভালো থাকবেন।